দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। গ্রিসে বাতিল করা হলো অভিবাসীদের বৈধতার আইন। আগে দেশটিতে 7 বছর অবস্থান করলেই মিলত স্থায়ীভাবে বসবাসের অনুমতি, তবে সম্প্রতি অবৈধ পথে প্রবেশের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট কার্ড বাতিলে বিল ওঠে পার্লামেন্টে, যা পাশ হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে। আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের পরও স্বদেশে ফিরতে না চাইলে ভোগ করতে হবে কারাদণ্ড, গুনতে হবে মোটা অর্থের জরিমানা। নিন্দা সমালোচনা উপেক্ষা করে গ্রিসের পার্লামেন্টে নেওয়া হলো বসবাসরত অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট বাতিলের সিদ্ধান্ত। বিরোধী দলের ৭৪টি ভোটের বিপরীতে ক্ষমতাসীন দলের ১৭৭টি হ্যাঁ ভোট পেয়ে পাশ হয় বিল। গ্রিসে অভিবাসীরা টানা 7 বছর অবস্থান করলে তাদের বৈধ হিসেবে গণ্য করা হতো, মিলত দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি বা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড। অভিবাসীদের বৈধতা বাতিলের নতুন বিল ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল পার্লামেন্ট। অবৈধ পথে হাজার হাজার অভিবাসী প্রবেশ করায় তাদের বিরুদ্ধে দেশের পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন গ্রিসের অভিবাসন মন্ত্রী। দেশের জন্য প্রয়োজনীয় ও ভারসাম্যপূর্ণ একটি বিল এটি। ইউরোপীয় কমিশনও চিন্তিত গ্রিসের অভিবাসন ইস্যুতে। এর আগে স্পেনও অভিবাসীদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন বিলে বলা হয়, আশ্রয় আবেদন প্রত্যাখ্যান সত্ত্বেও যারা স্বদেশে ফিরতে অস্বীকৃতি জানাবে, প্যারোল ছাড়া 3 বছরের কারাদণ্ড দেয়া হবে তাদের। জমা দিতে হবে 10,000 ইউরো জরিমানাও। 7 বছর অবস্থানের নথিপত্র দিয়ে যারা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড পেয়েছেন তাদের বৈধতাও বাতিল করা হবে। পার্লামেন্টে পাশ হওয়া নতুন বিলকে মানবতা বিরোধী ও বর্ণ বৈষম্যমূলক ট্যাগ দিয়েছে বিরোধী দল। আপনারা যা করছেন এতে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিছু অভিবাসী কোনো আইনের আওতাতেই পড়ছে না, তারা আটকা পড়বে এবং দেশ ছাড়তে পারবে না। এমন পদক্ষেপে হতাশা ও আতঙ্ক ছড়িয়েছে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের মাঝে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর গ্রিসের ক্রিট ও গাফদোস দ্বীপ রুট ব্যবহার করে অবৈধভাবে অভিবাসী প্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 4 গুণ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল কর্মসংস্থানের অভাবকে কেন্দ্র করে। এখনও সেই সমস্যার বড় সমাধান হয়নি। রাতারাতি পরিস্থিতি বদলে ফেলাও কঠিন, এই মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার নতুন উদ্যোক্তাদের জন্য বিডা এবং ইউএনডিপির কর্মশালায় যোগ দেন তিনি। জানানো হয়, স্টার্টআপের জন্য 100 কোটি টাকার নতুন তহবিল গঠনে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা হয়েছে। এর বাইরে বেসরকারি বিভিন্ন উৎস থেকে আসতে পারে আরও $3 কোটি। এটি ব্যবহার করা গেলে ব্যবসার অনেক ভালো ধারণা সামনে আসবে বলেও মনে করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। চেয়ারম্যান জানান, এফডিআই টানতে বরাবরই বিপুল অঙ্কের বিনিয়োগকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ, ফলে ছোট উদ্যোক্তারা সামনে আসতে পারেনি। সেই পরিস্থিতি বদলাতে সরকারের সব দপ্তরের মাঝে সমন্বয় আনার চেষ্টা চলছে। এ সময় যুব উপদেষ্টা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আরও বাড়বে। অনেক কনফিউজ হয়ে যায় যে আসলে আইসিটি ডিপার্টমেন্ট কি করে, বিডা কি করে, আবার স্টার্টআপ নিয়ে আবার যুব অধিদপ্তর কি করে, মানে অনেক জায়গায় ওভারল্যাপ হয়, আবার অনেক জায়গায় মিসিং হয়ে যায়। তো আমরা বলেছিলাম এই বিষয়ে, আমরা সামনে আরো বলবো যে আমাদের কাজগুলো কিভাবে স্ট্রিমলাইন করা যায়। এরপরে লিখেন যে এফডিআই কত আসবে, এটা বেশি আসলে ভালো, খারাপ কম আসলে বিডা কোনো কাজ করে না। সো উই ট্রাই টু ফোকাস অন big FDI player who can bring 100 million next time, and Bakida is not our problem for tomorrow. So that has been the political economy behind what has been done by the government. নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে যাদের বয়স 18 বছর সম্পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন, এমনই এক অধ্যাদেশ অনুমোদন করেছে ক্যাবিনেট। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলা হয়, আগে শুধুমাত্র ডিসেম্বরে 18 বছর সম্পন্ন হয় তাদেরকে জানুয়ারিতে প্রকাশিত তালিকা আনা হতো। নতুন নিয়মে নির্বাচনের স্কেজুল ঘোষণার আগের মাসেই ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো। কিডনি কিংবা চোখের কর্নিয়া সহ মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনে আইনও আগের চেয়ে সহজ করা হয়েছে। এই আইন অনুযায়ী দেশে যে কোনো হাসপাতাল এখন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করতে পারবে। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
বর্ণিল আলোকসজ্জার উৎসবমুখর পরিবেশে মেক্সিকো সিটিতে উদযাপিত হলো বাংলাদেশ মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি। 1975 সালে যাত্রা শুরু করা এই সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে আলোকসজ্জা। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় রেভলিউশন মনুমেন্টে আলোকসজ্জার উদ্বোধন করবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। অনুষ্ঠানে মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের অতিথি এবং বাংলাদেশি প্রবাসীরা অংশ নেবেন। কাতারে জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের ফুটবল খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানী দোহার রয়্যাল আকসা রেস্টুরেন্টে হয় এই আয়োজন। সভাপতিত্ব করেন জোন চট্টগ্রাম প্রেস ক্লাবের ম্যানেজার এম নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ফুটবলার মোহাম্মদ আজম। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বিদায়ী বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির। একাধিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের। বাংলাদেশে নির্মিত টাগবোট রপ্তানি হচ্ছে বিদেশে। চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি 2টি টাগবোট চলতি মাসেই যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশের জাহাজ নির্মাণ শিল্প এবং রফতানির ক্ষেত্রে এটি বড় অর্জন বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। খালিদ ও ঘায়া নামে এই দুটি হাই পাওয়ার টাগবোটের বোলাট পুল ক্ষমতা যথাক্রমে 65 থেকে 80 টন। সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির জন্য এগুলো নির্মাণ করেছে চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দুটি বোট চলতি মাসেই আরব আমিরাতে রফতানি করা হবে। একই কোম্পানির জন্য তৈরি করা হচ্ছে আরও 4টি ল্যান্ডিং ক্রাফট এবং 2টি ট্যাঙ্কার। আমাদের কোয়ালিটি অন্য দেশের থেকে উন্নত এবং আমরা অবশ্যই কম্পিটিটিভ। 6 সাল থেকে বানাতে এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা প্রযুক্তিগত দিক থেকে কোনো দেশের থেকে কম না। প্রযুক্তি সব দেশেই একই রকম, সেই প্রযুক্তিটা আমরা ফলো করি এবং সমস্ত কিছুই একটা ক্লাসিফিকেশন সোসাইটির আন্ডারে হয়, সেগুলো আমরা ফলো করি। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথম টাগবোট রফতানি করে এই প্রতিষ্ঠানটি। এরপর বিশ্বের 11টি দেশে মোট 34টি জাহাজ রপ্তানি করেছে, যার মূল্য প্রায় $137 মিলিয়ন, যা বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রমাণ করছে। পোর্ট রিকোয়ারমেন্ট দেয় এবং সরকার যদি পলিসিগত সাপোর্ট দেয়, আমরা অবশ্যই বানাতে সক্ষম এবং প্রত্যেকটা পোর্টের জন্য যে যতগুলো টাক দরকার উইদিন একটা নির্দিষ্ট সময় লাগবে, সেই সময়ের মধ্যে বানাতে আমরা সক্ষম। শুধু বিদেশে রপ্তানি নয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTCর জন্য এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামের 2টি যাত্রীবাহী জাহাজও নির্মাণ করেছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2022 সালে যুক্তরাজ্যের এক কর্মকর্তা ভুল করে ফাঁস করেছিলেন প্রায় 19,000 আফগান নাগরিকের গোপন ব্যক্তিগত তথ্য। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর জন্য আবেদন করেছিলেন তারা। ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ায় এখনো হুমকির মুখে এসব মানুষের জীবন। 2022 সাল, প্রায় 19,000 আফগান নাগরিকের গোপন তথ্য মেইলের মাধ্যমে ভুল জায়গায় পাঠিয়ে দেন এক ব্রিটিশ কর্মকর্তা। ফাঁস হয়ে যায় তাদের নাম, যোগাযোগের ঠিকানা ও পারিবারিক তথ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এমন তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়েলসের চালু করা আফগান পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি শুরুর 10 মাস পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি মারাত্মক ভুল করেন। তিনি ভেবেছিলেন মাত্র 150 আবেদনকারীর নাম পাঠাচ্ছেন, কিন্তু আসলে তিনি একটি স্প্রেডশিট ইমেইল করেন। সেখানে প্রায় 19,000 আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিল। এসব ব্যক্তির বেশিরভাগই 2019 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। নিরাপত্তার আশায় এই আবেদন করলেও তথ্য ফাঁসের ফলে উল্টো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যান তারা। প্রথমে তথ্য গোপন রাখা হলেও সেই ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু করা হয় একটি নতুন পুনর্বাসন প্রকল্প, যার আওতায় এ পর্যন্ত যুক্তরাজ্যে পৌঁছেছেন 4,500 আফগান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, ফাঁস হওয়া তালিকায় থাকা 600 আফগান সেনা এবং তাদের পরিবারের 1800 সদস্য এখনও রয়ে গেছে আফগানিস্তানে, আর ব্যাপক হুমকির মুখে তাদের জীবন। এমনটি জানিয়েছেন এক ব্রিটিশ আইনজীবী।
এই তালিকায় থাকা মানুষদের স্পষ্টভাবে শত্রু মনে করছে তালেবান। তারা ঘোষণা দিয়েছে যে এই তালিকায় যারাই আছে তাদের দেশ ছাড়তে দেয়া হবে না। তাদের সক্রিয়ভাবে খুঁজে বের করার চেষ্টা করছে তালেবান। ফলে এসব মানুষের জীবন এখন বিরাট হুমকির মুখে। তৎকালীন সরকার একটি নির্দেশনা জারি করে লোকচক্ষুর আড়াল করতে চেয়েছিল বিষয়টিকে, তাই এতদিন গোপন রাখা হয়েছিল এ তথ্য। তবে মঙ্গলবার হাইকোর্টের এক বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলে প্রকাশ্যে আসে পুরো ঘটনা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডটি অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। অধিনায়ক লিটন দাসের পাশাপাশি 16 সদস্যের দলে আছেন তানজিদ তামিম, ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে 20 জুলাই রোববার। এরপর 22 ও 24 জুলাই সিরিজের শেষ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সবগুলো খেলাই হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।